আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব। আমি একজন কোলোরেক্টাল সার্জন। ঢাকা মেডিকেল কলেজে আমি কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদের সাথে পাইলস রোগ নিয়ে আলাপ করছি। পাইলস রোগ কেন হয়? বেশিরভাগ কারণ যে পাইলস রোগের একদম সুনির্দিষ্ট কোনো কারণ আছে এরকম না। তবে অনেকগুলো ফ্যাক্টর আছে যে কারণে পাইলস রোগ হয়। যেমন বাংলাদেশের সবচেয়ে কমন কারণ পাইলস রোগের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন। এছাড়াও যাদের আইবিএস রোগে ভুগে বা পাতলা পায়খানা হয় বারবার, পেটের পীড়া, পেটের সমস্যা, তাদেরও পাইলস রোগ হতে পারে। আবার এক্সেসিভ স্ট্রেইনিং বলে একটা কথা আছে, অর্থাৎ বাথরুমে বসে দীর্ঘ সময় ধরে স্ট্রেইন করা, কুদ দেওয়া। এটা বিশেষ করে যারা অফিসে চাকরি করে, অনেকে আছে এরকম যে 7:30টায় তার বাসা থেকে বের হতে হবে। তার হলো 6:30টার সময় তার বাথরুমে ঢুকতে হবে। দেখা হলো দেয়ার ইজ নো আর্জ, মানে তার বাথরুমের কোনো আর্জ নাই, মানে কোনো ইচ্ছায় জন্মেনি, ডেফিকেশনের কোনো আর্জ আসেনি, কিন্তু তার ওই 6:30টায় বাথরুম করতে হবে। তখন দেখা গেলো সে বাথরুমে বসে দীর্ঘ সময় ধরে স্ট্রেইন করছে, মানে কুদ দিচ্ছে অনেকক্ষণ ধরে। এক্সেসিভ স্ট্রেইন ইজ ব্যাড ফর অ্যানাল হেলথ। এটা একটা ফ্যাক্টর এই পাইলস বা হেমোরয়েডের। এছাড়া যাদের হলো ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ হাঁটাহাঁটি, দৌড়াদৌড়ি, খেলাধুলা কিছুই করে না, তাদের পাইলস রোগ বেশি হয়। লং টাইম সিটিং, যেমন বড় বড় বাস ট্রাকের ড্রাইভার গুলো একবার এক জায়গায় চাচ্ছে 12 ঘন্টা পর্যন্ত গাড়ি চালাচ্ছে, 16 ঘন্টা করে গাড়ি চালাচ্ছে, লং সিটিং, এটাও হলো পাইলস রোগের একটা প্রভাব, একটা কারণ। এমনিতেই আপনি একটু চিন্তা করবেন যে একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন কিন্তু তার মলদারটা সবচেয়ে নিচের অংশ হয় না, এটা মাঝামাঝি একটা পজিশনে থাকে। তখন তার সবচেয়ে ডিপেন্ডেন্ট অংশ থাকে তার পা, অর্থাৎ পুরো ভরটা পায়ের উপর দিয়ে যায়। তো যখন একটা মানুষ বসে থাকে তখন কিন্তু তার হলো অ্যানাসের উপর পুরো, অর্থাৎ এই দুই বাটকের উপর পুরো ভরটা থাকে, অ্যানাসটাই তার ডিপেন্ডেন্ট পার্ট। এরকম যদি এটা যদি অল্প সময় বা 2-1 ঘন্টা হয় তাহলে তখন সমস্যা না, বা 3 ঘন্টা 4 ঘন্টা, বাট দীর্ঘ সময় যদি হয়ে যায় প্রতিদিন, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ফ্যাক্টর। এছাড়াও আছে যেমন হলো বেশি কাশি হয়, ভারী কাজ করে, ভারী কাজ অর্থাৎ হলো হেভি ওয়েট লিফটিং, ভার বহন করছে, কুলিরা যেমন ভারী জিনিস বহন করে, তাদের একটা কারণ এরকম। প্রেগনেন্সি, গর্ভবতী মহিলাদের পাইলস অনেক বেশি হয়। গর্ভবতী মহিলা এবং নর্মাল ডেলিভারি সিজারের পরে, সিজারিয়ান সেকশনের পরে তাদের পাইলসের হার অনেক বেশি। এরকম নানা রকম কারণে এই পাইলস রোগটা হয়। তা আমরা তো এই রোগীটাকে প্রথমে হিস্ট্রি নিই, তারপর ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, তারপর লাগলে কারো সিগময়েডোস্কোপি পরীক্ষা বা কোলোনোস্কোপি পরীক্ষা করে নিই। এরপর রোগীর ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়। বেশিরভাগ রোগীরই চিকিৎসা লাগে ওষুধ বা কনজারভেটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ রোগীকে বলা হয় যে আপনার যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে কোষ্ঠকাঠিন্য পরিহার করতে হবে। কিভাবে? যেমন খাওয়া দাওয়ার অভ্যাস, যেই মাংসগুলো চর্বিযুক্ত মাংস, গরু, খাসি, এগুলাতে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। ইলিশ মাছ, চিংড়ি মাছ, এগুলোতে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। এছাড়া কিছু কিছু খাবার আছে যাদের হলো বাথরুম নরম থাকে, যেমন শাক সবজি, পাকা পেঁপে, বেলের শরবত, ফলের রস। এছাড়া ইসুৎগুলের ভুসি বলে একটা কথা আছে যেটা বাংলাদেশে অ্যাভেলেবল, স্পাগুলা হাস্ক বলে, এটা কিন্তু অনেকে খায় এবং এটাতেও বাথরুম অনেকে নরম থাকে। এরকম অনেকগুলো আহ উপদেশ আমরা দিই, যেগুলো মেনে চললে এই কোষ্ঠকাঠিন্যটাকে পরিহার করা সম্ভব। এরপর ওই যে বলা হয় যে অ্যাভয়েড লং টাইম সিটিং। যেমন একটা ড্রাইভার 12 ঘন্টা গাড়ি চালাবে, আমরা বলি যে 3 ঘন্টা পরে গিভ এ গ্যাপ, একটু গ্যাপ দিয়ে যদি সে 5 মিনিট একটু হাঁটাহাঁটি করে, চা খায়, দ্যাট ইজ হেলথি। তার এই যে অ্যানাল এইসব প্রিভেন্ট করার জন্য এটা একটা হেলথি অভ্যাস। ঠিক তেমনি যাদের লং টাইম অফিসে বসে কাজ করতে হয়, 2 ঘন্টা 1 ঘন্টা বা 3 ঘন্টা পর যদি 10-15 মিনিট হাঁটাহাঁটি করে, সেটা ভালো। এইভাবে আমরা কিছু উপদেশ দিই। পানি পানি বেশি খাওয়ার কথা বলি, এক্সারসাইজ করতে বলি, কারণ এক্সারসাইজ একটা বিরাট ফ্যাক্টর। যারা এক্সারসাইজ বেশি করে তাদের নাড়ি ভুড়ির নড়াচড়াটা, মানে নাড়ি ভুড়িটা সতেজ থাকে বেশি, অর্থাৎ ইন্টেস্টাইনাল মোটিলিটি এটা বেশি থাকে, এই জন্য তাদের কোষ্ঠকাঠিন্য রোগটা কম হয়। এইভাবে তাদের বিভিন্ন অ্যাডিকুয়েট স্লিপ, ঘুমটা পর্যাপ্ত পরিমাণ পারা। তারপর খাওয়াটা হলো যে আমরা বলি যে আহ, ধীরে ধীরে খাবেন, চিবিয়ে চিবিয়ে খাবেন, এটা আমরা উপদেশ দিই। অনেকে আছে খুব তাড়াহুড়া করে খেয়ে ফেলে, দেখা গেলো 3 মিনিটে লাঞ্চ হয়ে গেছে,
তা আমরা এটাকে মানে ডিসকারেজ করি, বলি যে ধীরে ধীরে লং টাইম ধরে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য। এগুলো তাদেরকে উপদেশ দিই। এর পাশাপাশি কিছু ওষুধও দিই, যেমন হলো এখন বাজারে অনেক ট্যাবলেট অ্যাভেলেবল আছে। তার মধ্যে কিছু ট্যাবলেট আছে, সিরাপ আছে, এগুলো খেলে বাথরুমটা নরম থাকে। কিন্তু এই সিরাপগুলো আমরা অবশ্যই তাদের অনিয়মিত খেতে বলি, কারণ দীর্ঘমেয়াদী যদি কেউ এই ধরনের ওষুধ খায় তাহলে তার কিছু প্রবলেম, কমপ্লিকেশন অর্থাৎ জটিলতা দেখা দিতে পারে। আবার কিছু কিছু ওষুধ আছে, যেমন হলো লুবিপ্রোস্টন ক্যাপসুল, এটা লং টাইম খাওয়া যায়, এটাতে তেমন সাইড এফেক্ট হয় না। এরপরে আমরা রুগীটাকে বলি যে যাদের এর চেয়ে বেশি, এই উপদেশগুলো বিশেষ করে কাজ করে ফার্স্ট ডিগ্রি হেমোরয়েড, সেকেন্ড ডিগ্রি হেমোরয়েড, এগুলো তো যাদের থার্ড ডিগ্রি হয়ে গেছে বা সেকেন্ড ডিগ্রি কিন্তু ওষুধে কাজ করছে না, অর্থাৎ একটু বেশি ধরনের, তাদের ক্ষেত্রে আমরা কিছু অফিস বেসড প্রসিডিওর করি, যেমন হলো রাবার ব্যান্ড লাইগেশন, স্ক্লেরোথেরাপি। যদিও আমি এগুলো পছন্দ করি না, কারণ এগুলোতে আমার অভিজ্ঞতা যে রাবার ব্যান্ড যদি পরিয়ে দিই, ব্যান্ডিং বলে এটাকে, অথবা ইঞ্জেকশন বলে, ইঞ্জেকশন দেয়, এগুলো লং টাইম হয় না, লং টাইম লাস্টিং করে না। ওই 6 মাস 1 বছর পরে আবার দেখা গেল যেই করা সেই। এগুলো আমরা অনেক সময় করি যাদের হজে যাচ্ছে, তার এখন অপারেশন করার টাইম নেই, তখন আমরা সাময়িক একটা সমাধানের জন্য তাকে এরকম ব্যান্ডিং করে দিই। এরপরে আছে কিছু ডেফিনিটিভ প্রসিডিউর তাদের জন্য যাদের অপারেশন লাগবে। অপারেশন লাগছে কাদের? একটা হলো হিমোরয়েড, অর্থাৎ পাইল যদি থার্ড ডিগ্রি আর 4th ডিগ্রিতে চলে যায়, অর্থাৎ আর বাথরুম করতে গেলেই মাংসপিণ্ড বের হয়ে আসে, আর সেটা ঢুকতে চায় না, অনেকক্ষণ পরে সে হাত দিয়ে ধীরে ধীরে ঢুকাতে হয়, অথবা বের হয়েই থাকে, তাদের হলো অপারেশন লাগবেই। আর এছাড়াও ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি যাদের অল্প সমস্যা কিন্তু রক্ত বেশি যায়, তাদের ক্ষেত্রেও পাইলসের অপারেশন লাগে। কি অপারেশন করব? অপারেশন তো অনেক পদ্ধতি আছে। একটা হলো এক্সিশন করা, মানে পাইলসটা কেটে ফেলা। তা এটা দীর্ঘমেয়াদী, মানে দীর্ঘদিন ধরে এই অপারেশন চলে আসছে গোটা বিশ্বব্যাপী। এটাকে বলে হিমোরয়েডেক্টমি। এটা একটা নাম বলে মিলিগান মর্গান, অথবা বলে একটা যে ফার্গুসন। আমি ব্যক্তিগতভাবে এটা ওভাবে কম করি। আর একটা প্রসিডিউর আছে বাংলাদেশে বহুল পরিচিত, একটা লঙ্গ প্রসিডিউর, অর্থাৎ লঙ্গ একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে অপারেশনটা করা। এটা আমি খুবই পছন্দ করি, এবং আমি মনে করি এটা ইট ইজ দ্য বেস্ট টেকনিক ফর হেমোরয়েড। যদিও ইন্টারন্যাশনাল আমাদের বইগুলোতে লেখা আছে যে মিলিগান মর্গান, অর্থাৎ ওই কেটে করাটাকে বেস্ট টেকনিক বলছে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আমি মনে করি যে লঙ্গ এটাই হলো বেস্ট টেকনিক। কেন? কারণ লঙ্গতে এটা একটা স্টেপলার মেশিন, এই স্টেপলার মেশিন দিয়ে আমরা মলদ্বারের যে মুখটা, মানে অ্যানাল ভার্স বলে, এখান থেকে 4-5 সেন্টিমিটার উপরে প্রায় 2 সেন্টিমিটার স্টিপ মাংস সহ মিকোসা এবং সাবমিকোসা তুলে নেওয়া হয়। তুলে নিলে যে এটা হচ্ছে, উপর থেকে যে রক্তনালীগুলো সবগুলো কাটা পড়ে যাচ্ছে। কাটা পড়লে পুরোটার মধ্যে রক্ত সরবরাহ কমে গেল, আরেকটা ওটা স্টেপলিং হয়ে যায়, তখন তো ওটা যখন উপরে উঠে গেল তখন পাইলসটা তার অটোমেটিক কমে গেল। অপারেশনের সময় দেখা যায় পাইলস ছোট হয়ে গেছে। এর পাশাপাশি যেটা করি, যেগুলো বড় বড় গোটা, সেটা কিছুটা করে কেটে দিই, যাতে ওটা পরবর্তীতে শুকিয়ে সুন্দর হয়ে একটা নর্মাল লুকিং অ্যানাস হয়। অর্থাৎ আমাদের অপারেশনের টার্গেট কয়েকটা থাকে। একটা টার্গেট হলো তাকে তার লক্ষণ মুক্ত করা, সিমটমলেস, সিমটম ফ্রি করা, যেমন তার হলো রক্ত যায়, ব্যথা করে, এগুলো যাতে না থাকে, বাথরুম করতে বসে মাংসপিণ্ড বের হয়ে আসে, এগুলো যাতে না থাকে। আরেকটা হলো যে টু প্রিভেন্ট রিকারেন্স, তাই এগুলো করলাম, ওই যেমন রাবার ব্যান্ড লাইগেশন বললাম, 6 মাস পরে দেখা গেল আবার দেখা যাচ্ছে, এরকম যাতে না হয়। আর থার্ড আরেকটা হলো যে কসমেটিক, মানে নর্মাল লুকিং একটা অ্যাপিয়ারেন্স, অ্যানাসটা একটা নর্মাল লুকিং হবে, মনে হবে যে এটা নর্মাল একটা appearance। এই তিনটা ভাবে আমরা টার্গেট নিয়ে অপারেশন করি। তা আমি লঙ্গ করার পরেও সাধারণত ওই যে বড় বড় যদি মাংসপিণ্ড থাকে সেটা আংশিক করে কেটে দিই, যাতে পরে সুন্দর হয়ে মিলে যায়। এছাড়া আরো কিছু টেকনিক আছে, সেটা হলো যেমন লেজার করা। যদিও আমি লেজারটাকে আমি তো 17 সালে বাংলাদেশে লেজার শুরু করেছিলাম প্রথম, কিন্তু আমি মনে করি এটা সফলতার হার লঙ্গর চেয়ে অনেক কম, এজন্য আমি এখন পাইলসে লেজার করি না। এছাড়াও হলো অনেকে বলে যে পাইলস মানে তো বের হয়ে আসা, আর অ্যানাল ফিসার মানে ব্যথা। পাইলসের সাথে অ্যানাল ফিসার হয় নাকি? হ্যাঁ, পাইলসের সাথে হতে পারে। মলদ্বারের নিচে দিয়ে ঘাও আছে,
আবার বাথরুম করতে বসলে মাংসপিণ্ডও বের হয়ে আসে, এরকম হতে পারে। সেক্ষেত্রে আমরা ওই যে লঙ্গ অপারেশন করে তার সাথে অ্যানাল ফিশারের যে এলআইএস বা অন্তঃদরজা কেটে দিয়ে এলআইএস এটা একসাথে করে দিলে রোগী ভালো হয়ে যায়। তা এই টেকনিক মানে আমরা এভাবে করে রোগীদের অপারেশন করি। ধন্যবাদ।